আমি এখন পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা বরাবর চলেছি। সিন্স মাই আর্লি চাইল্ডহুড একটাই হয়তো ইচ্ছে ছিল যে বড় হয়ে যখন কোথাও জব করব চারপাশে প্রচণ্ড পাহাড় হবে আর পাহাড়ের চারপাশে আমি ঘুরতে থাকবো। হয়তো ওয়েস্ট বেঙ্গলের আমার বার্থ প্লেস থেকে পাহাড়টা অনেক দূরে বা সেইভাবে কখনো ছোটোবেলা থেকে পাহাড় দেখিনি, তাই হয়তো মনের মধ্যে এইরকম ইচ্ছে, জানি না। যাই হোক, আজ আমি পাহাড়ের বরাবর গাড়িতে করে চলেছি। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি মে 2026 আর হিমাচলে এখন প্রচণ্ড গরম। আজ আমরা যাচ্ছি রেণুকাজি, ইন্ট্রো দেখে বুঝেই গেছো। তো বেসিক্যালি যেখানে এখন আমি থাকি মানে আমার ওয়ার্কিং প্লেস হিমাচলের সিরমৌর ডিস্ট্রিক্টের শম্ভুবালা ভিলেজ থেকে এই রেণুকাজি অলমোস্ট 40 কিমি ডিস্ট্যান্সে। তো এখন আমরা যাচ্ছি নাহান, দেন ওখান থেকে রেণুকাজির বাস ধরে যাব রেণুকাজি। অ্যাকচুয়ালি আজ সকাল থেকে প্রচণ্ড গরম, তার ওপর আবার হিমাচলে ইলেকশন আছে, তাই বাসের একটু প্রবলেম হচ্ছিল। এনিওয়ে আমরা নাহানে পৌঁছে গেলাম ওই 9টা নাগাদ। এত সকাল সকাল নাহানে পৌঁছেও কাজার কাজ কোনো কিছুই হলো না, বিকজ প্রবলেম আমাদের পেছন ছাড়বে না। কারণ নাহানেতে যেই বাসগুলো রেণুকাজি যাওয়ার জন্য ছিল সেগুলো ইলেকশনের জন্য ক্যান্সেল হয়ে যাচ্ছে। আর সকাল 8:30 বা 8:45 যেই বাসগুলো ছিল সেগুলো ছাড়তে ছাড়তে ওই 12:30 বেজে যাবে। তাই বসে থাকতে থাকতে চটর পটর কিছু খাচ্ছিলাম, তারপরে বেকার বেকার বক বক করতে করতে দেন বাসে উঠে পড়লাম। যখন ফাইনালি বাসটা এসে দাঁড়ালো, বাসটা ছেড়ে দেওয়ার পর একটু শান্তি, গরমের ভাবটা একটু কমলো যখন জানালা দিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়াগুলো ঢুকছিল। বাট রাস্তায় যখন বাসগুলো দাঁড়াচ্ছে তখন গরমের পুরো ভাব একদম ভেতরেতে ঢুকছে। আর এটা নাহানের দিল্লি গেট, যেটা ক্রস করার পর থেকে পাহাড়ের চড়াই উতরাই শুরু হয়ে গেল। নাহান হলো হিমাচলের সিরমৌরের একটা পাহাড়ি শহর। শম্ভুবালা ভিলেজ থেকে নাহানটা দেখা যায় পাহাড়ের ওপরে। রেণুকাজি এখান থেকে ওই 38 কিলোমিটারের মতো, সেটা আবার এই নাহান থেকে দেখা যায় আরও অনেক ওপরে। এইবার বাসে করে আমাদের পাহাড় বরাবর এই রাস্তায় ঘুরে ঘুরে ওপরে উঠতে হবে। রাস্তাটা বেশ দারুণ, কিন্তু ওই রকম চড়াই উতরাই আর ঘুরে ঘুরে ওপরে ওঠা। এইবার ব্যাপারটা হলো, আমার মতো যারা পাহাড়ি নয়, যারা শুধুমাত্র ট্রাভেলিংয়ের জন্য আর ট্রেকিংয়ের উদ্দেশ্যেই পাহাড়ে আসে, সেইভাবে আগে থেকে কোনো এক্সপিরিয়েন্স নেই পাহাড়ে চলার, তাদের এই পাহাড়ি রাস্তা বরাবর চলতে গেলে ভমিটিং আসবেই, এটা খুবই স্বাভাবিক। তাই আগে থেকে একটু প্রিকশনস নেওয়া দরকার। কিন্তু এই পাহাড়ি রাস্তা বরাবর চলতে তার সঙ্গে মজা আর এক্সাইটমেন্টও দারুণ। মানে তুমি চাইবে না জানালা দিয়ে বাইরের দিকে দেখতে, তুমি জানো যে বাইরের দিকে দেখলেই তোমার মাথাটা ঘোরাবে, কিন্তু তবুও তোমার শরীর তোমাকে ইন্ডিকেট করবে যে বাইরের দিকে দেখো, নেচারের ভিউটা এনজয় করো। এতটাই দারুণ এই নেচারের ভিউ। দেন তুমি চাইবে না অনেক হলো, আর বাইরের দিকে তাকাবো না, মাথা ঘোরাচ্ছে, বমি বমি পাচ্ছে। বাট আবার পরক্ষণেই তোমার ব্রেন তোমাকে সিগন্যাল পাঠাবে, বাইরের দিকে দেখো, নেচারের ভিউটা এনজয় করো, জীবন তো একটাই, কে জানে কখন কি হয়। তখন তুমি আবার বাইরের দিকে দেখবে আর দেখতে পাবে সর্পিলাকার এই পাহাড়ি রাস্তা, নিচের দিক থেকে কেমন সাপের মতো এঁকে মেঁকে পুরো রাস্তাটা পাহাড়ের চারপাশে ছড়িয়ে রয়েছে। পাহাড় নয়, অ্যাকচুয়ালি হিমাচলের পর্বতমালা। আর তার সঙ্গে ধাপে ধাপে চাষবাসও হচ্ছে, সব কিছুই আছে, সবুজ গাছপালা, শুকনো পাথর, আকাশ মেঘ, আর রৌদ্রোজ্জ্বল গরমের তপ্ত আবহাওয়া, তার সঙ্গে মাঝে মাঝে ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, আর পাহাড়ি এই নেচারের ভিউ, সব কিছু মিলিয়ে একটা দারুণ কম্বিনেশান। আর এই সঙ্গে তোমার মাথা ধরা আরও একটা কম্বিনেশান, যার তখন তুমি তোমার হিমাচলের বন্ধুকে বলবে যে তোমার মাথা ধরেছে, বমি পাচ্ছে, ক্যামেরাকেও তুই সামলা আর আমাকেও সামলা। আর ও তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি বলেছিলে পাহাড়ে চলা খুবই সহজ। আর আমি এটা জাস্টিফিকেশান দেবো যে পাহাড়ে চড়া তো সহজ, কিন্তু বাসে করে পাহাড়ে চড়া সত্যিই খুব টাফ। এখানে দেখতে পাচ্ছ আমি লিটারেলি মাথাতে ঠান্ডা জল ঢালছি, মানে ভাবো কতটা গরম। যেখানে ঠান্ডাতে উইন্টারে টেম্পারেচার থাকে 6 থেকে 7 ডিগ্রি ওরও নিচে, সেখানে এখন টেম্পারেচার 42-43, কতটা গরম। অলমোস্ট রেণুকাজি মন্দিরে পৌঁছে গেছি।
অ্যাকচুয়ালি বাস থেকে নেমে গিরি নদীর ওই ব্রিজ পেরিয়ে এই মন্দিরে আসতে 10-15 মিনিট টাইম লেগে গেল পায়ে হেঁটে। আর সেই সময় এতটা গরম লাগছিল, আর গরমের এতটা মানে গরম ভাবটা দাবদাহটা ছিল যে ক্যামেরা অন করতেই ভুলে গেছি। মন্দিরে আসার পর এই ঝিলের পাশে একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে, কারণ ঝিলের ঠান্ডা জলের ঠান্ডা হাওয়া বইছে চারিদিকে। এইবার আসা যাক এই জায়গা সম্পর্কে কিছু কথা বলি। আসলে এখন ইন্টারনেটের সময় আমরা কম বেশি রেণুকাজি সম্পর্কে প্রায় সবাই জানি, তবুও বলি। অ্যাকর্ডিং টু আওয়ার হিন্দু মাইথোলজি, দেবী রেণুকা বা মাতা রেণুকা হলেন সপ্তঋষিদের মধ্যে অন্যতম ঋষি যমদগ্নির স্ত্রী ও ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জননী। আর এই রেণুকাজি হলো সেই রেণুকা মাতা যাদেরকে আমি এতদিন বিভিন্ন টিভি শোতে বা বিভিন্ন মাইথোলজিক্যাল স্টোরিতে পরশুরামের মাতা রেণুকা মাতা হিসেবে জানতাম। আমরা এখন রেণুকাজিতে রেণুকা মাতার মেন মন্দিরে প্রবেশ করছি। এখানে যেমন নর্থ ইন্ডিয়াতে পুজো পাঠের যেই রকম ওদের নিজস্ব রিচুয়ালস, নিজস্ব সিস্টেম আছে, সেই অনুযায়ী পুজো হয়। আমাদের এখানের মতো খুব যে লাইন ধরে বা উপোস করে থেকে পুজো, সেই রকম কোনো কিছুর কোনো ব্যাপার নেই। আর মন্দির থেকে বেরিয়েই দেখতে পেলাম এক দল বানর, যারা এই পাহাড়ি পরিবেশেতে সবসময় লাফালাফি দাপাদাপি করছে। অ্যাকর্ডিং টু আওয়ার হিন্দু মাইথোলজি, এই রেণুকা মাতা এতটাই পবিত্র ও পতিব্রতা ছিলেন যে তিনি জল আনার জন্য নদী থেকে কাঁচা মাটির পাত্র তৈরি করতে পারতেন। এখানে আমার ভিডিওর মাঝে ডিস্টারবেন্স ক্রিয়েট করছিল, যাই ক্যামেরার সামনে বলতে বললাম অমনি চলে গেল মুখ বাঁকিয়ে। রেণুকা মাতার মন্দিরের বাইরে এই সবুজ বেল গাছ, এর বেল পাতাগুলো দেখে শুধু আমার মনের ভেতর থেকে হর হর মহাদেব এটাই বেরিয়ে আসছিল। চারপাশের পরিবেশটা এখন শান্ত, প্রচণ্ড গরম। এরপর মন্দিরের চারপাশটা আমরা একটু ঘুরে দেখব, আর তার সঙ্গে এই মন্দিরে বেসিক্যালি রেণুকা মাতার কথা উঠলে আমরা সাধারণত ভগবান পরশুরামের জন্ম ও তার রেণুকা মাতার শিরচ্ছেদের এই ঘটনাটাই আমরা মেনলি জেনে থাকি, কিন্তু এছাড়াও আরও অনেক কাহিনী এখানে লুকিয়ে রয়েছে। এটা হলো ভগবান পরশুরামের মন্দির। ভগবান পরশুরাম কতটা উগ্র, কতটা রাগী ছিলেন আমরা তো কাহিনী দেখে সবাই জানি, কিন্তু এখানে তার এই ছোট্ট মূর্তিটা দেখে মনটা পুরো শান্ত হয়ে যায়। তার সামনে এই কুকুরটা শুয়ে আছে, যেন তার কাছে সব পশু পাখিই ছিল তার সন্তানের মতো। আর পেছনে তার অস্ত্র, যজ্ঞকুণ্ডের পাশে একটা কুঠার রাখা রয়েছে, যেখানে প্রায়ই পুজো হয়, যজ্ঞ আহুতি হয়। এইবার আসা যাক নর্থ ইন্ডিয়ার এই রেণুকাজি সম্পর্কে। হিমাচলের সিরমৌর ডিস্ট্রিক্টের রেণুকাজি বা রেণুকা লেক একটা বহু প্রচলিত ধর্মীয় ও দর্শনীয় স্থান। এখানে প্রায় বহু মানুষ আসেন, শুধুমাত্র যে রেণুকা মাতা বা ভগবান পরশুরামের দর্শনে তাই নয়, এখানকার এই পাহাড়ি পরিবেশ, এই লেক আর এই সবুজ গাছপালা, এই নেচারের ভিউ সব কিছু এনজয় করার জন্য। সব কিছু মিলিয়ে জায়গাটা পুরো পারফেক্ট ঘোরার জন্য। এখানকার স্থানীয় লোককথা অনুযায়ী কোনো এক সময় সহস্রার্জুন নামে এক দুষ্ট রাজা ঋষি যমদগ্নিকে হত্যা করেন এবং দেবী রেণুকাকে অপহরণ করার দুষ্ট প্রচেষ্টা চালিয়ে যান। ঠিক সেই সময় স্বামীর মৃত্যুর পর নিজের সম্মান বাঁচাতে রেণুকা মাতা অত্যাচারীর হাত থেকে রক্ষা পেতে নিজেকে একটি লেকে বা হ্রদে সমর্পণ করেন, যেটাই পরবর্তীকালে এখানে রেণুকা হ্রদ নামে পরিচিত। আর এই হ্রদটা উপর থেকে দেখে মনে হয় যেন কোনো দেবী শুয়ে রয়েছেন। হ্রদের আকৃতিটাই এই রকম। দেবী রেণুকার এই আত্মত্যাগ ও এই মহান উদারতাকে সম্মান জানাতেই আর এই হ্রদের পবিত্রতা রক্ষার্থে আজও এখানে নৌকায় ভ্রমণ বা দর্শনার্থীদের জুতো পরে জলেতে পা দেয়া নিষিদ্ধ। আর এই হ্রদটা পুরো মাছেতে পরিপূর্ণ, আর মাছের সাইজগুলো প্রচণ্ড বড় বড়। যদিও মাছেদের বাইরে থেকে কোনো রকম খাবার বা কোনো কিছু দেয়া নিষিদ্ধ, কিন্তু তবুও এখানে আটার গোলা বিক্রি হয়, কেউ যদি খাওয়াতে চায় খাওয়াতে পারে। আর এটা হলো প্রাচীন রেণুকা হ্রদ, যার চারপাশে পদ্ম ফুলেরও চাষ রয়েছে, পদ্ম ফুল ফুটে রয়েছে। আর যেখানে দেখতে পাচ্ছ প্যাডেল বোটগুলো চলছে, ওগুলো সেফ জায়গা, একটা বাউন্ডারি করা আছে যে ওই জায়গার মধ্যেই ওই বোটটা চলতে পারে, এর বাইরে যেতে পারবে না। হ্রদটা বিশাল বড়। অ্যাকচুয়ালি এই রেণুকা হ্রদটা
সি সারফেস থেকে প্রায় 672 মিটার্স ওপরে অবস্থিত। তার সঙ্গে এই হ্রদের শান্ত পরিবেশ আর এই পাহাড়ের মাঝে এই রকম বিশাল জলাশয় দেখলে পাহাড় প্রিয় মানুষদের মনটা সত্যিই ভরে যায়। তার সঙ্গে এই ঝিলেতে বড় বড় মাছের অস্তিত্ব, যা এই ঝিলের জীবন্ত ভাবটাকে আরও বাড়িয়ে তুলেছে। এই হ্রদের মধ্যে বোটিং করার ব্যবস্থা রয়েছে, তবে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্তই বোটিং করতে পারবে। তারপরে রেণুকা হ্রদের গভীরতা আজ পর্যন্ত মাপা সম্ভব হয়নি, তাই যাওয়াটাও নিষিদ্ধ। শুধুমাত্র রেণুকা মাতাজির মন্দির, তার সঙ্গে ভগবান পরশুরামের মন্দির এই নয়, এখানকার প্রাকৃতিক পরিবেশও এতটা সুন্দর আর মনোমুগ্ধকর যা যে কোনো দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করবে। এই রেণুকা হ্রদের পবিত্রতা রক্ষার্থে ও দূষণ প্রতিরোধের জন্য বোটিং করার সময়ও জুতো খুলে বোটিং করা যাবে, জুতো পরে কিন্তু নয়। আর এই বিশাল বড় বড় মাছগুলো দেখলে যে কেউ তাকে খাবার দেওয়ার ইচ্ছে থাকলেও খাবার খাওয়াতে পারবে না, সেটারও একটা নির্দিষ্ট লিমিট আছে। তারপর এই হ্রদের চারপাশে অনেক ছোটোখাটো দোকান রয়েছে, যেখান থেকে এখানের স্মৃতি উদ্দেশ্যে আমি একটা রেণুকা মাতার ভগবান পরশুরামের ফটো কিনে নিয়েছিলাম। এরপর ঘড়ির কাঁটাতেও টাইম এগিয়ে যাচ্ছিল, তাই আমাদের বাড়ি ফিরতে হবে। পাশে একটা নতুন মন্দির হচ্ছে, তাই সেই মন্দিরের ওপর থেকে লেকের পুরো ভিউটা দারুণ আসছিল। মানে আমাদের কাছে তো কোনো ড্রোন নেই, তাই মন্দিরের ওপর পাহাড়ের ওপর উঠে এইভাবে ভিডিওটা শ্যুট করতে হয়, যাতে নিচের পুরো লেকের ভিউটা খুব সুন্দরভাবে আসে। অ্যাকচুয়ালি কোনো একটা পর্যটন কেন্দ্র গড়ে উঠলে পাহাড়ের মাঝে, তাকে ঘিরে তার চারপাশে আরও অনেক কিছু গড়ে ওঠে। আর এটা হলো গিরি নদী, মানে এটা হলো মেন ব্রিজ, যেই ব্রিজটা পের হয়ে আমরা ওপারে গিয়েছিলাম রেণুকা মাতার দর্শনে। এই গিরি নদীরও একটা আলাদা স্টোরি আছে, যেটা অন্য কোনো দিন বলবো। এনিওয়ে, গিরি নদীর এই ব্রিজটা পার হতে হতে আমার শুধু গেহরা হুয়া গানটার কথাই মনে পড়ছিল। আর হিমাচলের এই 40 ডিগ্রি সেন্টিগ্রেডে রেণুকাজি আসার এই এক্সপিরিয়েন্স সারা জীবন মনে থাকবে। গিরি নদীর ভিউটা দারুণ, দুটো পাহাড়ের মাঝে ব্রিজ বেঁধে এইভাবে নির্মাণ। So if you like this video, then like, comment, share and don't forget to subscribe my channel. Thank you.